নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো এইচআইভি এইডস নিয়ে। আমরা সকলেই জানি এইচআইভি এবং এইডসের ভয়াবহতা কতটা। বিশেষ করে আমাদের রাজ্যে এখন হাজার হাজার এইডস এবং এইচআইভি পজিটিভ পেশেন্ট পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা সবাই মৌন, আমরা সবাই চুপ, আমরা এই বিষয়ে কেউই কোনো কথা বলতে চাই না। তাই আমরা আজকের এই আলোচনা চক্রের মাধ্যমে আমরা যেমন জানবো যে এইচআইভি এবং এইডস কী, এবং তার পাশাপাশি জানবো যে কী ধরনের কুসংস্কার মানুষের মধ্যে কাজ করে। যখন সঠিকভাবে আমরা বিষয়টা সম্বন্ধে জানবো, তখনই সব রকমের কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমরা এই এইচআইভি এবং এইডস নিয়ে যে ধরনের সাইলেন্স বা মৌনতা আমরা ধরে রেখেছি সেটাকে ব্রেক করতে পারবো। আজকে আমরা খুবই আনন্দিত, আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ডক্টর কনক চৌধুরী স্যারকে। তিনি ডেপুটি এমএস এজিএমসি এবং জিবিপি হসপিটাল। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে প্রথমেই যেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই সেটা হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু এখনও সেরকম একটা ক্লিয়ার ধারণা নেই যে এইচআইভি এবং এইডস কী, দুটো কি একই জিনিস না দুটোর মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে। এইচআইভি কি সেটা আগে আমরা জানবো। প্রথমে যেটা আমি বলতে চাই যে শুরু থেকে এই এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস যেটা, এটার সম্বন্ধে আমরা শুরু থেকেই কিন্তু কম বেশি জানি। সচেতনতার অভাবের চাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ব্রেকিং দ্য সাইলেন্স ইজ ইম্পর্ট্যান্ট। আমরা জানি কিন্তু এটাকে এড়িয়ে যাই। আমরা সামাজিকভাবে একে ভয় পাই, একে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমি যদি দেখিও যে বিপদ সামনে আছে, তবুও আমরা কেন আমি জানি না এটাকে মনে করি যে চোখ বন্ধ করে রাখলে হয়তোবা এটা আমার উপরে এসে চড়বে না। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে না। এইচআইভি মানে হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাসটা আমাদের শরীরে সুনির্দিষ্টভাবে প্রবেশ করে। এটাকে এই জন্যই এইচআইভি থেকে যখন আমরা এইডসের দিকে যাই তখন এইডসের নামকরণ করা হয় যে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। মানে এই এইচআইভি এমন একটি ভাইরাস যেটা আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে অ্যাটাক করে বা আক্রমণ করে, এবং তখন আমরা খুব দুর্বল হয়ে যাই। ছোটোবেলা থেকে যে মায়ের বুকের দুধ খাওয়ার সময় থেকে যে প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয়, এই জন্য আমরা বলি যে মায়ের বুকের দুধ 6 মাস খাওয়া বাচ্চার জন্য, শিশুর জন্য অত্যন্ত জরুরি, যাতে আমাদের ইমিউনিটিটা বাড়ে। সেই ইমিউনিটিকে ক্লান্ত করে দেয়, একেবারে তাকে নষ্ট করে দেয় হচ্ছে এই ভাইরাস। যার ফলে আমরা এইচআইভি রোগী যারা রোগী আছে তাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনারা ওষুধ ঠিকমতো গ্রহণ করুন, আপনারা ঠিকমতো ব্যাপারটাকে জানুন, এবং আপনারা সমাজের মধ্যে যেভাবেই রোগটা হয়েছে কিন্তু এটা যাতে আর বিস্তার লাভ না করে সেটার অনেক গুরুত্ব। আজকের দিনে দাঁড়িয়ে এই জন্য আপনি বলছেন যে রোগ ছড়াচ্ছে, কিন্তু আমরা সেই চোখ বন্ধ করে রাখার মতো আছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সাইলেন্স রাখছি বা নীরবতা বজায় রাখছি, মৌনতা পালন করছি, যেটা আমাদের কাছে হিতে বিপরীত হয়ে ফিরে আসছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আরও আমাদের যে শিশুরা আছে, আমাদের যে কৈশোর পার করছে যারা যুবকরা আছে, ইভেন অনেক বয়স্ক মানুষ এখন এইচআইভি পজিটিভ হচ্ছে বিভিন্নভাবে। তো আপনি যেটা বলেছিলেন যে এইচআইভি কীভাবে ছড়ায়, তো এইচআইভি কীভাবে ছড়ায় আমরা কিন্তু জানি, কীভাবে ছড়ায় না আমরা অনেকেই জানি না, বা জানলেও এটা বিশ্বাস করি না। সেটাই, যদি আমরা সত্যিকারভাবে বিশ্বাস করতাম তাহলে এটা নিয়ে সাইলেন্স বজায় রাখতাম না। এবং এটাকে ছড়ায় কিভাবে ছড়ায় আমরা জানি যে অসুরক্ষিত যৌন সম্পর্ক হলে, তারপর ম্যান সেক্স উইথ ম্যান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে রক্তের মধ্যে এইচআইভি আছে এই রক্ত যদি কারো শরীরে প্রবাহিত করানো হয়, কারণ উইন্ডো পিরিয়ড একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো ব্লাড ব্যাংকে রক্ত পরীক্ষা করি, পরীক্ষার পরে রক্ত দেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই এইচআইভি এমন একটা জীবাণু, সে 28 দিনের জন্য মানুষের শরীরে প্রবেশ করার পর এমনভাবে ঘাপটি মেরে থাকতে পারে যাকে পরীক্ষার মাধ্যমে ধরা খুবই মুশকিল। তো এই 28 দিনের এই সময়টাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। তো এই পিরিয়ডের মধ্যে যদি ওই ব্লাড কারো শরীরে যায় তখন আপনার কিন্তু এইচআইভি হতে পারে পরবর্তীতে। এরকম কি কোনো ধরনের স্পেশাল কোনো টেস্ট আছে যেটা করা যেতে পারে? তাহলে এই 28 দিনের এই উইন্ডো পিরিয়ড এটা খুবই অসুবিধাজনক।
এই জন্য আমরা কখনো যদি কারো শরীরের মধ্যে কোনো কারণে সে হসপিটালে গেল, কোনো একটা পরীক্ষা করছে, তখন তার এইচআইভি পরীক্ষা করাটা বাধ্যতামূলক করা হয়। ছোটোখাটো সার্জারি হোক, দাঁতের কাজ হোক, যে কোনো কিছু, ভর্তি হলেই কেউ হসপিটালে আপনি দেখবেন আমরা ইউনিভার্সাল প্রিকশনের আন্ডারে এইচআইভি টেস্ট করি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি টেস্ট করি। কারণ এগুলো একবার শরীরে প্রবেশ করলে বা থাকলে তার থেকে আরেকজনের মধ্যে যেতে পারে, এবং এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি আরও দ্রুত ছড়ায়, কিন্তু এইচআইভি তুলনামূলকভাবে অনেক কম দ্রুত ছড়ায়। ইস্যু হচ্ছে গিয়ে যে আমরা অসুরক্ষিত যৌন সম্পর্ক, মায়ের বুকের দুধ, মা থেকে সন্তানের মধ্যে গর্ভাবস্থায় এই রোগ ছড়াতে পারে। কিন্তু একজন এইচআইভি আক্রান্ত রোগীকে যদি আমি স্পর্শ করি, তাকে জড়িয়ে ধরি, তার সঙ্গে একসঙ্গে খাবার খাই, তখন কিন্তু রোগ ছড়ায় না। কিন্তু আমরা জানেন আপনি যে আমরা ভীষণভাবে এখনও সমাজের মধ্যে পিছিয়ে আছি। মানুষ এইচআইভি নাম শুনলে অন্যরকম একটা স্টিগমাটা তার মধ্যে কাজ করে। হেপাটাইটিস বি, ও আচ্ছা হেপাটাইটিস বি পজিটিভ, হেপাটাইটিস সি পজিটিভ, যদিও সে অতি মারাত্মক রোগ, কিন্তু আমাদের মধ্যে এটার মধ্যে মনে হয় সামাজিক সেই ঘৃণা, সেই দ্বিধা এইসব কাজ করে না। যদিও ওটাও কিন্তু যৌন সম্পর্ক, অসুরক্ষিত যৌন সম্পর্ক বিভিন্নভাবে ছড়াতে পারে। কিন্তু এইচআইভির একটা মূল বিষয় হচ্ছে, এক হচ্ছে তার স্টিগমা, দ্বিতীয় হচ্ছে বর্তমানে আপনি যদি শিশুদেরকে দেখেন, ইভেন স্কুলের শিশুরা পর্যন্ত, স্কুল কলেজের ছেলেরা পর্যন্ত আইভি ড্রাগের ইউজ এত বেড়ে গেছে, সেই আইভি ড্রাগের মাধ্যমে শিরাপথে এইচআইভি খুব সহজেই ছড়ায়। আচ্ছা, সুতরাং আমাদের এখন থেকেই খুব সতর্ক হওয়া দরকার। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যেটা আজকের আমাদের যে টাইটেল, যার উপর আমরা কথা বলছি, যে ব্রেকিং দ্য সাইলেন্স, নীরবতা ভাঙুন, এটা আমাদের সবার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। যে নিজেদের মধ্যে যে ভুল ধারণাগুলো, এগুলো যেমন ভাঙা দরকার। এটা একটা সামাজিক ব্যাধি, এটা শুধুমাত্র একজন শিশুর বা একজন কিশোরের বা একজন যুবকের রোগ না। এই রোগ সে তার পরিবারের প্রভাব আছে, এটার মধ্যে তার মানসিকতার প্রভাব আছে, তার বেকারত্বের প্রভাব আছে, অশিক্ষার প্রভাব আছে, এবং ঠিকমতো ওষুধ অ্যাক্সিডেন্টালি কারো এইচআইভি হতে পারে, অসম্ভব না। যেটা বললাম উইন্ডো পিরিয়ড, আপনি জানেন না, আপনি শিকার হয়ে গেলেন। আপনার কোনোভাবে নিডল প্রিক ইনজুরি হয় অনেক সময়, চিকিৎসকরা কাজ করার সময়, সেলাই করার সময়, মানুষের শরীরে চামড়া সেলাইয়ের সময়, অনেক সময় খুব ইমার্জেন্সি সিচুয়েশানে একজন মায়ের ডেলিভারি হয়ে যাচ্ছে, গ্লাভস পরার আগেই সিস্টার দেখলো যে বাচ্চা বেরিয়ে আসছে, তখন সে ঝাঁপিয়ে পড়লো ওটাকে সেভ করার জন্য, এক্সপোজার হলো, এবং পরবর্তীতে তার কাটার মধ্যে কোনোভাবে বেশি ডিপ কাটা ছিল, ওটার মধ্যে লাগলো, তো চান্স থাকে পোস্ট এক্সপোজারের ওষুধ থাকলেও চান্স থাকে তার এইচআইভি পজিটিভ হয়ে ওঠার। কিন্তু এটা রেয়ার, কম। আমি রেয়ার নিয়ে কথা বলবো না, আমরা মেইন যেটা বেশিভাবে যেগুলো হয় এগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ যে রুগীটার মধ্যে এইচআইভি হয়েছে তাকে আমার ঘৃণা করলে হবে না, সেটাই স্যার। কারণ রোগী এখানে রোগী হিসেবেই সে আমাদের কাছে আছে, সমাজের কাছে আছে, তাকে আমাদের সাপোর্ট দিতে হবে, তার রিহেবিলিটেশন করতে হবে, পুনর্বাসন করতে হবে, এবং তাকে চিকিৎসা দিতে হবে। সবচেয়ে বড় কথা সেই জিনিসটা যাতে, এবং সে যাতে চিকিৎসা পায়, এবং এই রোগ যাতে আরও কম ছড়ায়, বা সে যাতে ছড়ানোর ক্ষেত্রে মানে নিজেকে ব্যবহার না করে, এই দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখা খুব জরুরি। আচ্ছা স্যার, আপনি তো মানে কীভাবে ছড়ায় সেটা নিয়ে ডিসকাস করেছিলেন। তো আমরা মানে মানুষের মধ্যে দেখা যায় নানান ধরনের স্টিগমা বা কুসংস্কার বা নানান ধরনের অন্যরকম চিন্তাভাবনা এটা নিয়ে করে, যেটা আপনিও এখন আলোচনার মাধ্যমে বলছিলেন। আমরা স্যার আজকের এই আলোচনায় এটাও জানতে চাই যে এইডস কিভাবে ছড়ায় না, বা এইচআইভি কিভাবে ছড়ায় না, কারণ এটাও খুব মানুষের জানা দরকার। আমি যেটা বললাম, একটা মূল কথা হচ্ছে এইচআইভি রোগীর পাশে বসলে এইডস ছড়ায় না। হ্যাঁ, আমাদের সঙ্গে কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, সাংবাদিকদেরকে নিয়ে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি একটা সুন্দর অনুষ্ঠান করেছিলেন। ওই বার্তালাপে আমাদের সঙ্গে একজন রোগিনী ছিলেন, যিনি এইচআইভি পেশেন্ট, ওনার স্বামীর কাছ থেকে উনি পেয়েছেন, উনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, ওষুধ নিয়মিত খেয়েছেন, অজস্র বাধা পেয়েছেন, সেই বাধাকে অতিক্রম করেছেন। এখন দুজন লোক দিয়ে উনি পার্লার সহ, উনি একজন অল্প বয়সী ভদ্রমহিলা হয়েও শি হ্যাজ ডান সাম বিউটিফুল, মানে খুব ভালো কাজ করেছেন এবং চালিয়ে যাচ্ছেন। উনি এসে সামনে স্টেজে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং এই দূরদর্শনেরই একজন ম্যাডাম আমি দেখেছি ওনার সঙ্গে বসেছিলেন। এইডস তো ছড়ায়নি,
এবং আমাদের সঙ্গে দাঁড়িয়ে উনি ছবি নিয়েছেন। তো এই যে বার্তাটা উনি দিয়ে গেছেন এবং এই জিনিসটা খুব জরুরি এবং মানুষের সামনে এই বার্তাটা আমরা কথা বলেছি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির সঙ্গে বলেছি, এই ধরনের যারা আছেন তারা যদি সামনে এগিয়ে আসেন তাহলে আমাদের এই মানে সাইলেন্স ব্রেক করতে খুব সুবিধা হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ আইনও আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের সঙ্গে এটার সম্পর্ক আছে। যে কোনো একটা রুগীর ব্যাপারে কথা বলতে গেলে, ওনার নাম উচ্চারণ করতে গেলে, ওনার পরিচিতি দিতে গেলে আমাদের অনেকবার চিন্তা করতে লাগে। ওই জিনিসটার ক্ষেত্রে তারা যদি নিজে এগিয়ে আসেন তখন আর এটার ব্যাপারে কোনো প্রবলেম হয় না। কারণ মাননীয় আদালতের কারণ হচ্ছে ওনারা চাইছেন যাতে কোনো ডিসক্রিমিনেশন না হয়, সমাজ সংসার যাতে তাদেরকে কোনো খারাপ আচরণ না করতে পারে, তাদেরকে যাতে মানুষের আচরণ, তাদের প্রতি যাতে সমস্ত সামাজিক যে দায়বদ্ধতা আমাদের আছে এটা যাতে তাদেরকে দেয়া হয়, ওইটা রক্ষা করতে তারা ওই আইনের ব্যারিয়ার তৈরি করেছেন। কিন্তু মানুষ আবার এটাকে অন্যভাবেও নিতে পারে। ওইটা ভাঙতে গেলে আমাদেরকে এমন লোকদেরকে নিয়ে আসতে হবে সামনে যে এই ধরনের অনুষ্ঠান যাতে হয়, আজকের এই বার্তাটা যাতে সমাজে সমাজে পৌঁছে যায় যে এইচআইভি হাতে ধরলে ছড়ায় না, এইচআইভি একসঙ্গে ভাত খেলে ছড়ায় না, এইচআইভি এক থালার থেকে আপনি খাচ্ছেন আমি খাচ্ছি ছড়াবে না। এইচআইভির সঙ্গে কেউ একটা মা শিশুকে জড়িয়ে ধরলো, স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরলো, ছড়ায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের ওষুধ খেতে হবে। এইচআইভির ওষুধ সারা জীবন ধরে নিয়মিত খাওয়া যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে সাপ্লাই করা হয়, রেগুলারলি সাপ্লাই দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় সেন্টার আছে, এই সেন্টারগুলোতে আমাদের যে ত্রিপুরা রাজ্যে TSEC নামে আছে, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, তারা দীর্ঘদিন ধরে এটার উপরে কাজ করে যাচ্ছেন। অন্যান্য কিছু NGO তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। তো ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এই ব্যাপারে সম্পূর্ণভাবে অনুদান দিয়ে মানুষের ডোর স্টেপ তারা এইসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের লোকজন কম, এখন নতুন করে নিয়োগ করাও হয়েছে, কিন্তু তারপরেও তাদের অনেক কাজ, তাদের উপর অনেক প্রেশার আছে। কারণ যেটা আমরা বলছিলাম, আমরা যা দেখতে পাচ্ছি তার চাইতে সমাজে কিন্তু এইডস মানে HIV এবং পরবর্তীতে এইডস এবং IV ড্রাগ ইউজের সঙ্গে সম্পৃক্ত যে ইউথ বা কম বয়সী যারা, কিশোর বয়সের, যুবক বয়সের যারা তরুণরা, তাদের কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ দেখতে পাচ্ছি আমরা। মানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা খুব সাধারণ, তার নিচে অনেক বড় হিমবাহ আছে। তা আমাদের সমাজের সংসার গিয়ে যখন ওখানে ধাক্কা খাবে, যখন আমরা ডুবে যেতে শুরু করব, তখন আমরা হয়তো বুঝবো যে আরে এটা তো অনেক বড় বেশি ব্যাপার, অনেকটা গভীরে চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে এই জিনিসগুলোর দিকে নজর দেয়া এবং কাজ করা সামাজিকভাবে। কারণ এটা কোনো একটা মাত্র দপ্তর বা একটা মাত্র অফিস বা একটা মাত্র সংস্থা কোনোদিন এটার ব্যাপারে কাজ করতে পারবে না। কারণ এটা নীরবে চলছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ত্রিপুরার মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এগিয়ে আছে, ধলাইয়ের পিছিয়ে আসছে। এরকমভাবে সবগুলো রাজ্য মানে আমাদের যে ডিস্ট্রিক্ট জেলা আছে, জেলার মধ্যে আমরা এখন HIV-র ব্যাপারে জানতে পারছি আরও বেশিভাবে, টেস্ট আরও বেশি হচ্ছে, অনেক মানুষ এগিয়ে আসছে, নিজে বাঁচতে চাইছে। তো যার ফলে আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং এর বার্তা সব জায়গায় পৌঁছানো দরকার। স্যার, মানে আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এখন সিচুয়েশন অনেকটাই অ্যালার্মিং। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের রাজ্যে বিশেষ করে কোন ধরনের মানে কি কারণে এইডসের সংখ্যাটা এতটা বাড়ছে? মানে এটা কি মানে শিরার মাধ্যমে যেটা ইনজেকশনের কথা আপনি বলছিলেন এটার পরিমাণ বেশি, না অন্য রকমভাবে এইডস বেশি ছড়াচ্ছে আমাদের এখানে? এটার পরিমাণ খুবই বেশি। মানে কি হচ্ছে, ড্রাগের ব্যবহার, মাদকদ্রব্যের ব্যবহার কেউ ধোয়ার মাধ্যমে নেয়, কেউ IV ড্রাগ ইউজ করে, কেউ ট্যাবলেটের মতো খায়। তো এটা করার সময় প্রথম দিকে যারা করে অনেকে মনে করে যে বন্ধুর সঙ্গে একটু শেয়ার করি, বা অনেকে তথাকথিত বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশনে ভুগছে, ভাবছে ফ্রাস্ট্রেশন বা আমার মধ্যে যে হতাশা এটা কমে যাবে, এটা নিয়ে দেখ। একজন আরেকজনকে বলে ধোয়ার ব্যাপার কিছু হবে না, একটু গাঁজা খেয়ে ফেল, একটু সিগারেটের সঙ্গে মিশিয়ে খেয়ে নিল। তারপর সে স্টেপ বাই স্টেপ এগোতে থাকে। একটা টাইমের পরে আর শরীর তাকে ফিরিয়ে আসতে বাধা দেয়, সে আবার এটার মধ্যে মানে আসক্ত হয়ে যায়।
এবং এটা থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে শিরাপথে যে সুই ব্যবহার করা হয়, ইঞ্জেকশন, ঘটনাটা কি হয়, তারা নিজেদের মধ্যে একাত্মতা বোধ ফিল করার জন্য একসঙ্গে বসেছি, একটা সিরিঞ্জ দিয়ে আমরা ওষুধ নিচ্ছি, আলাদা আলাদা সিরিঞ্জ দিয়ে তারা নিচ্ছে না। তো তাদের মধ্যে একটা হতাশা, তাদের মধ্যে একটা কি আর হবে এমন একটা সিচুয়েশন তৈরি হওয়ার পর দেখা যায় তারা একে অন্যের কাছ থেকে একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিয়ে তারা নিচ্ছে শিরাপথে এই মাদক। একটা সময়ের পরে 3 মাস পরে 4 মাস পরে তারা দেখে তারা আস্তে আস্তে অসুস্থ হচ্ছে, ঘন ঘন তাদের গায়ে জ্বর আসছে, পাতলা পায়খানা শুরু হলে বন্ধ হচ্ছে না, 7 দিন 8 দিন 10 দিন, শরীরের ওজন কমে যাচ্ছে, দেখা যাচ্ছে জিহ্বার মধ্যে দইয়ের মতো দাগ পড়ে যাচ্ছে ভেতরে, সাদা 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 দাগ, আমরা বলি ক্যান্ডিডিয়াসিস। তো এইচআইভি থেকে পেশেন্ট যখন বিভিন্ন ধরনের তার মধ্যে যখন উপসর্গ ফুটে ওঠে যে তার শরীরে এমন একটা কিছু বাসা বেঁধেছে যে জিনিসটা মারাত্মক, তার শরীরে ইমিউনিটি কমে যাচ্ছে, সে অল্পতেই সর্দি কাশিতে ভুগছে, একটানা 7 দিন 10 দিন 12 দিন, ওষুধে কাজ হয় না, তার পেট খারাপ হয়, পেট খারাপ আর ঠিক হয় না, তারপর তার মধ্যে দেখা যায় যে পিঠে ব্যথা, শরীরে ব্যথা, শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি উঠে, র্যাশ উঠছে, জিহ্বায় বললাম বিভিন্ন ঘা হচ্ছে, ঘা শুকায় না, যা কিছু খায় ভালো লাগে না, হ্যাঁ। আর ওভারঅল তো তার মধ্যে পরিবর্তন থাকবেই, সামাজিকভাবে সে পিছিয়ে যাচ্ছে, পরিবার থেকে সে পিছিয়ে যাচ্ছে। পরিবারই সত্যিকারভাবে প্রথম টের পেতে পারে যে একটা কিছু এই ছেলেটার বা এই লোকটার বা এই ভদ্রলোকের হয়েছে, সামথিং ইজ ভেরি রং, কোনো কিছু খুব মারাত্মক। সে যতই লুকিয়ে রাখুক, অবজারভেশন যদি ঠিকমতো হয়, বাড়ির লোকরাই প্রথম টের পাওয়ার কথা যে সে অন্যদের চেয়ে ডিফারেন্ট। বর্তমানে সে বাথরুমে বেশি সময় নেয়, সে একা থাকার জন্য চেষ্টা করে, সে খাবার দাবারে মন দেয় না, সে সবার সঙ্গে একসাথে আগের মতো বসে না, সে গল্প করতে চায় না, সে সবসময় কোথাও নতুন কোথাও যাচ্ছে, এরকম বিভিন্ন জিনিস হয়। এবং এরকম ঘটনা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এনজিওরা বা ইয়েরা দেখায়, মানে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে একটা সুস্থ সবল ছেলেই মনে হচ্ছে, কিন্তু সে হয়তো বা পায়ে বা হাতে অলরেডি ঘা হয়ে গেছে তার ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। তো তারা বুঝতেই পারে না কখন জানি তাদের মধ্যে এইচআইভি বা হেপাটাইটিস বি বা সি চলে আসে। তো অত্যন্ত দুঃখজনক। এবং হসপিটালে যখন আমাদের কাছে আসে তারা, তখন খুব অসুস্থ, এবং এই অসুস্থ অবস্থায় তাদেরকে দেখে একটা 17-18 বছরের ছেলে, সেও তো কারো সন্তান, কারো বাবা মা তাকে 17 বছর 18 বছর 20 বছর পর্যন্ত অনেক আশায় বড় করেছে, সব মা বাবাই করে, কিন্তু একটা সময়ের পর দেখা যায় যে সে ট্রিপল পজিটিভ, মানে হেপাটাইটিস বি, সি, এইচআইভি তিনটা তার মধ্যে আছে, মানে সে কিছুতেই আর 2-3 বছরের বেশি বাঁচবে না। এবং যেটা আপনি বলছিলেন যে এইচআইভি এইডসের মধ্যে তফাৎ কি, যখন এইচআইভি রোগ হয় অনেক সময় এটা কোনো কিছু বুঝায় না, শরীরের মধ্যে উপসর্গই দেখা যায় না, কোনো একটা কারণে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়লো, অথবা রুটিন টেস্ট করতে গেল, বা ভদ্রলোক হয়তো বা ব্লাড দিতে গিয়েছিল, ব্লাড ডোনেশনে গিয়ে ওইখানে পরীক্ষার সময় দেখা গেল, আমরা তো সব পরীক্ষা করি, কারো রক্ত নেওয়ার সময় পরীক্ষার সময় ধরা পড়লো এইচআইভি আছে, পার্সোনালি তাকে ডেকে নিয়ে আসা হয়, ব্লাড দেওয়ার সময় সব সময় ফোন নাম্বার রাখা হয়, দেখে আবার রিচেক করা হয়, তাকে হয়তো বা জানানো গেল, তখন দেখা গেল যে এই ভদ্রলোক কিছুই টের পাচ্ছিলেন না। কিন্তু ধীরে ধীরে যদি আপনি ওষুধ না নেন, তখন কি হবে, এই ভাইরাস আপনার উপরে জাঁকিয়ে বসবে, ততক্ষণে আপনার শরীরের ওজন কমা শুরু হবে, যেগুলো বললাম বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যাবে, তখন গিয়ে দেখা গেল যে তার মধ্যে এইচআইভি থেকে অসুস্থতা এইডসের দিকে যাচ্ছে। তখন আমরা CD4 কাউন্ট বলে একটা কাউন্ট আছে, ওটা 200-র নিচে নেমে যদি যায় কিউবিক মিলিমিটারে, তখন আমরা এটাকে বলবো যে এইডসের দিকে যাচ্ছে। আর সাধারণত এটা আমার আপনার ক্ষেত্রে থাকবে 500 থেকে 1600, এটা নেমে আসছে 200-র নিচে। ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে আমার দিনে দিনে, তারা আমাদের মানে সাপোর্টিভ ফোর্স। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই যে বললাম যে অপরচুনিস্টিক ইনফেকশন, এটা দেখা যায়, তখন দেখা যায় টিবি রোগ আসে, তখন দেখা যায় বিভিন্ন ধরনের
রক্তবাহিত বা জীবাণু যেটা ব্রেইনে গিয়ে উঠে, বা বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের শরীরে, যেহেতু আমাদের ইমিউনিটি নেই, যে পারছে সেই এসে ধরছে। সেটাই। মানে যেগুলো সাধারণত আমার শরীর পাত্তাও দেয় না, সেই রোগ এসে দেখা গেল আমার ভেতরে জাঁকিয়ে বসছে, আমার ফুসফুসে টিবি হচ্ছে, বা অন্য কোনো জয়েন্টের মধ্যে টিবি রোগের বাসা বেঁধে গেল, ব্রেইনের মধ্যে টিউমারের মতো হচ্ছে, জীবাণু ওইখানে গিয়ে বাসা বানাচ্ছে। হ্যাঁ, তারপর পেট খারাপ হলে যেটা বললাম, পেট ঠিকই হচ্ছে না, শরীরের ওজন ভেঙে যাচ্ছে। আপনি দেখলেই একজন রুগী, এ ধরনের রুগীকে বলবেন অসুস্থ। এটার জন্য আপনার ডাক্তার হওয়ার দরকার নেই, স্বাস্থ্যকর্মী হওয়ার দরকার নেই। এই যে ভয়াবহতা, এটা কিন্তু সেই ব্যবহারজনিত রোগ হিসেবেই আমাদের সামনে আসছে। আপনি একই মানে আপনার বিয়ের পরে একই ব্যক্তির সঙ্গে থাকা, একই ব্যক্তির সঙ্গে ফেথফুল থাকা, তারপর আপনি নিজের শরীরের যত্ন নেওয়া, আপনি ড্রাগ ব্যবহার না করা, এগুলো কিন্তু সাধারণ নিয়ম। এগুলো কিন্তু অসাধারণ কোনো কিছু না যে মানে ভীষণ টাইটভাবে আপনার থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে, এমন না। আমরা যেগুলো বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু একটা সচেতন ব্যক্তি, একটা সুস্থ ব্যক্তি তার নিজের জীবনের জন্য, পরিবারের জন্য যার দায়বদ্ধতা আছে, সেই পথে যাবে না, এই জিনিসগুলো করবে না। কিন্তু তারপরও অল্প বয়সীদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, এটা অনেক ক্ষেত্রেই আনএক্সপ্লেইনড। এটা একটা মানে একজন আরেকজনকে দেখে, একজন আরেকজনের কাছ থেকে সাহায্য নিয়ে, একজন আরেকজনের কাছ থেকে প্রথম বলা হয় যে ফ্রিতে খাওয়ায়। 2-3 বন্ধু দেখা গেল, ওকে বললো তুই খা, তোর পয়সা আমি দিচ্ছি। 3বারের বেলায় ও আর ওকে পয়সা দিচ্ছে না। এটা একটা স্প্রেডিংয়ের একটা সিস্টেমও, কারণ আপনাকে চেইনের ভেতরে ঢুকানো হচ্ছে। আর আপনি একবার এই চেইনের ভেতর ঢুকে গেলে আপনি আর এটার থেকে বেরোতে পারবেন না। এটা ওয়ান ওয়ে রোড হয়ে যাচ্ছে, একবার এদিকে গেছেন ফিরতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো আমাদের পরিবারগুলোকেও ভীষণভাবে ইনভলভড হওয়া উচিত। আমরা মনে হয় আমাদের প্যারেন্টসরা খুব বেশি আগ্রহী আমার ছেলে মেয়ের রেজাল্ট কী করলো, আমার ছেলে মেয়ে আমার সঙ্গে নতুন কথা, নতুন গল্প, নতুন বন্ধুর গল্প, নতুন বান্ধবীর গল্প বলে কি না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওদিকে সময় দিচ্ছি না। আমরা বলছি ওটা ছাড়, সিলেবাসের কথা বল। আমরা বলছি এইবার নম্বর তুই 10 কম পেলি কেন, আমি ওকে আরেকটা নতুন মাস্টারের কাছে নিয়ে গেলাম, একজন টিউশনের কাছে নিয়ে গেলাম। হোয়ারেজ ও হয়তো বা ততক্ষণে ডিরেইল হয়ে গেছে। আমি যেখানে ও ভাবছি যে উনি আমার সন্তান 3 জন মাস্টারের কাছে পড়ছে, তাতেও কাজ হচ্ছে না, আরও 2 জন লাগালাম, কিন্তু দেখা গেল ওই তাতে হিতে বিপরীত হওয়া শুরু হলো। অ্যাকচুয়ালি ওই 3 জনের কাছেই যাচ্ছে না, সে সময় কাটাচ্ছে অন্ধকার মাঠে, সে সময় কাটাচ্ছে কোনো একটা ভাঙা বাড়িতে তাদের 3-4 জন ছেলেমেয়ের সঙ্গে, সে ড্রাগ নিচ্ছে, তার সঙ্গে হয়তো বা অসুরক্ষিত যৌন সম্পর্কও হচ্ছে। হ্যাঁ, আপনি যে জিনিসগুলো বলছেন, পয়েন্টগুলো, শুধু ড্রাগ নয়, শুধু অন্য কারণও নয়, সব মিলিয়েই হচ্ছে। এর মধ্যে আইভি ড্রাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার সমাজ যদি এখন সময় থাকতে না করে, কোনো পুলিশ, কোনো আদালত, কোনো নিয়ম, কেউ এটাকে কন্ট্রোল করতে পারবে না। এটা একটা সামাজিক ব্যাধি, সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ ওষুধ আছে, কিন্তু তাতে তো আমার সমস্যার সমাধান হচ্ছে না। এবং আপনি টিকাকরণ করতে পারছেন না, যে আপনি টিকা দিয়ে দেবেন এইচআইভির, এবং আপনি ওটা নেবেন না। সুতরাং ওই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, এটাও আমি জানতে চাই যে অনেক সময় পত্রপত্রিকায় আমরা এটা দেখে থাকি যে বিভিন্ন স্কুল হয়তোবা বিভিন্ন স্কুলে ছাত্রদের মধ্যে এই প্রবণতাটা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে স্কুলের কি ভূমিকা নিতে পারে, শিক্ষকরা কি ভূমিকা নিতে পারে? আপনি তো বাড়িতে গার্জিয়ানদের ভূমিকার কথা বললেন, তো ওভারঅল সমাজের তরফ থেকে কি ধরনের ভূমিকা ওরা আরও নেওয়া যেতে পারে, যাতে আজকালকার প্রজন্ম, এখন যারা এই পথে পা দেয়নি তাদেরকে যাতে আমরা আটকাতে পারি, বা যারা এখন পা দিয়ে ফেলেছে তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি কাউন্সিলিংয়ের মাধ্যমে বা সচেতনতা দেওয়ার। তো স্কুলগুলোতে কি ধরনের অ্যাক্টিভিটি করা যেতে পারে আপনার মনে হয়? হ্যাঁ, স্কুল তো খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ পরিবার যেমন প্রথম স্কুল, বিদ্যালয়, জীবনের প্রথম বিদ্যালয় মা বাবা, পরিবেশ, তারপর স্কুল। এই জন্যই মানুষকে বলা হয় দ্বিজ, মানে 2বার জন্মগ্রহণ করে তারা, একবার মা বাবার কাছে, একবার মাস্টারমশাইয়ের কাছে। তো এই যে জন্ম নেওয়ার সময় এখন আর একটা প্রবলেম আছে, একটু বলতেই লাগে, যে অভিভাবকরা অনেক সময় এখন আগের মতো ইনভলভমেন্ট চায় না মাস্টারমশাইদের। আমাদেরকে যেভাবে টিচাররা বুঝাতেন
বা যেভাবে শাসন করতে পারতেন, এখন কিন্তু এত সহজ না কাউকে শাসন করা। শাসন টাসন একটু বেশি এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আবার কেস টেস হয়ে যাবে, ওই দিকের ইনভলভমেন্ট হবে। হ্যাঁ, মানে কেন আমার মেয়েকে বকা দিলেন বা আমার ছেলেকে কেন আপনি একটা মানে পানিশমেন্ট দিলেন, ফিজিক্যাল না হোক। তো এই ভয়ে অনেকে ইনভলভ হয় না, যে পড়াশোনা করেছো, আচ্ছা বাবা ঠিক আছে বাড়ি যাও। কিন্তু স্কুলে ও কী করছে, ওর অ্যাক্টিভিটিস কী, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক থাকা, একজন আরেকজনকে খবরটা দিচ্ছে, বা টিচার খবর পেয়ে যাচ্ছে যে এই মেয়েটা একটু অন্যরকম কিছু করছে, মাদকের দিকে ঝুঁকছে, ওই ছেলেটা অন্যদেরকে টানছে মাদকের দিকে, এই জিনিসগুলো এখন কমে গেছে। ওই জিনিসটাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে, মানে বন্ধনটা বাড়াতে হবে। ব্রেকিং দ্য সাইলেন্স, যেটা আমাদের অনুষ্ঠানের নাম, এই জিনিসটা আমাদের টিচারদের থেকেও খুব জরুরি। এইডসের সম্বন্ধে বা এইচআইভির সম্বন্ধে কথা বলা, এবং বয়ঃসন্ধিকাল একটা অনুষ্ঠানও হয় আপনাদের এনএইচএমের মাধ্যমে, একটা বয়ঃসন্ধিকালে মেয়েদের সঙ্গে কথা বলা, বাবা যেমন একটা ছেলের সঙ্গে কথা বলা উচিত, মার যেমন একটা মেয়ের সঙ্গে কথা বলা উচিত, এই সব ব্যাপারগুলো নিয়ে আমাদের বয়ঃসন্ধিকালের হরমোনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে উদ্বেল থাকি। কিন্তু তার মানে এই না যেটা আনকন্ট্রোলড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা পশু হয়ে যাব। তো আমাদের তো একটা সব নিয়মকানুন আছে। তো স্কুলের মধ্যে যদি শিক্ষক শিক্ষিকারা এটার মধ্যে ইনভলভ হতে পারেন ফ্রিলি, যদি এনএসএসের অনুষ্ঠানগুলোতে এইডসকে শুধুমাত্র মানে বক্তৃতা দিলাম তাতে কিছু হবে না, হ্যান্ড অন, মানে তাদেরকে বোঝানো, তাদেরকে ভিডিও দেখানো। টি6 ওই দিন আমাদেরকে ভিডিও দেখিয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব পিকচার, মুখ ঢেকে ঢেকে দেখানো হচ্ছে, গাড়িতে বসে সন্তান এই নিচ্ছে শিরাপথে, তার মা বাবা চাকরি করে, ওকে গাড়ি কিনে দিয়েছে, ও বন্ধুদের সঙ্গে 1 ঘন্টা ঘুরবে বলে, আর সন্তান তার ড্রাগ নিচ্ছে এবং সে এইচআইভি পজিটিভ। ওর মা বাবাও তখন হয়তো জানে না, যখন ছবিটা তুলেছে এনজিওর লোকরা ওর কাছ থেকে পারমিশন নিয়ে তুলেছে। তো এই জিনিসগুলো আমরা যত দেখাবো, তারপর স্কুলের বইয়ের মধ্যে বা স্কুলের আপনার প্রবেশের সময় বা স্কুলের প্রত্যেকটা ব্যাগের মধ্যে এইডসের ব্যাপারে একটা যদি লাইন লিখে দেওয়া হয়, এইচআইভির ব্যাপারে, নিজেকে এইচআইভি মুক্ত রাখুন, একটা মেসেজ যেতে পারে। বিভিন্ন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এইচআইভিকে যাতে বিশেষভাবে স্থান দেওয়া হয়, অন্তত 10 মিনিট 15 মিনিটের একটা ছোট স্পিচ যাতে রাখা হয়, ছাত্রদের কাছ থেকে যাতে একটা স্পিচ চাওয়া হয় যে একজন ছাত্র বা একজন ছাত্রী সে কি ফিল করে এটার ব্যাপারে, যাতে সে এটার ব্যাপারে 5 মিনিট বলে কোনো একটা অনুষ্ঠানে, এটা ম্যান্ডেটরি করে দেওয়া উচিত। তো এই ধরনের জিনিসগুলো তাদেরকে মানে সরাসরি সম্পৃক্ত করতে হবে, শুধুমাত্র মুখের কথায় কাজ হবে না। আমরা ওই লেভেলে নেই এখন আর, মানে মানুষকে শুধু জানাবো, অতটুক মানুষ এখন মোটামুটি জানে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। ঠিক তেমনিভাবে আমাদের ক্লাবগুলো, লোকাল ক্লাব, তারা সব জানে, তারা খবরও পায়, এদিক ওদিকের ব্যাপারটা জানে। তো তাদের সঙ্গে যদি স্কুল, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, বিভিন্ন এই যে বিভিন্ন যেমন ত্রিপুরা টি6 আছে, বিভিন্ন অন্য টি6 তো সরকারের হয়ে কাজ করছে, মানে এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, তাদের সঙ্গে অন্য যারা আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে এটার একটা ইমপ্যাক্ট আসা তৈরি হবে। যেমন দূরদর্শন আজকে এই অনুষ্ঠানটা করছে, এটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সামাজিকভাবে সবার পক্ষ থেকে, কারণ এটা সবার মাঝে ছড়াবে। এবং এই জিনিসটা এরকমভাবে সবাই যদি এগিয়ে আসেন এবং আমাদের জনপ্রতিনিধিরাও যদি সব জায়গায় এই ব্যাপারটাকে গুরুত্ব দেন, যে কোনো একটা অনুষ্ঠানে তারা যাতে যান এবং এটার ব্যাপারে কথা বলেন, এবং ড্রাগ কন্ট্রোলের ব্যাপারে এখন যদি, কারণ ড্রাগের ইকোনমি ডিফারেন্ট থাকে, এটা সাধারণ জিনিস নয়, এগুলো ভয়ঙ্কর জিনিস। তো এইসব জিনিসকে আমরা সাপোর্ট করতে পারি না সবাই মিলে এগিয়ে না আসলে, শুধুমাত্র বিএসএফকে দিয়ে, পুলিশকে দিয়ে বা কয়েকটা ক্লাবকে দিয়ে ব্যাপারটা হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। আজকে এই ব্রেকিং দ্য সাইলেন্স অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এতক্ষণ শুনলাম ডক্টর কনক চৌধুরীর কথা। আমরা এটাই বলবো যে এইডস নিয়ে আমাদের আরও বেশি কথা বলতে হবে, আমাদের সচেতন হতে হবে। শুধুমাত্র বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা নিয়ে আমাদের থাকলে হবে না, এবং এইডস বা এইচআইভি এটাকে সমাজ থেকে দূরীকরণের জন্য সমাজের প্রত্যেকটা মানুষের এগিয়ে আসতে হবে। শুধু পরিবারের নয় বা শুধু স্কুলের এটা দায়িত্ব নয়, এটা এলাকার যে ক্লাবগুলো রয়েছে বা বিভিন্ন সোসাইটিগুলো রয়েছে, বিভিন্ন এনজিওরা যারা কাজ করছে, প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে এবং এই যে চেইনটা আছে এইডসের, সেটাকে ব্রেক করতে লাগবে। আসুন আমরা সবাই একসাথে
এইডস নির্মূল একটা ত্রিপুরা রাজ্য গড়ে তুলি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।